যেন রানী, মানে সমস্ত কিছু আমি ভোগ করবো। আমি লিখবো, কেউ পড়ুক না পড়ুক, ওটা আবার আমার সরকার কিনবে, তার মাঝখান থেকে আমি টাকা পাবো রয়্যালটি। ওকে তোলাবাজি বলে। মুখ্যমন্ত্রী নিজে সেই তোলাবাজি করেছে আগে। ওই চোর সোনার ব্যবস্থাপনাটাই রাজনীতিতে চালু করে দেওয়া হয়েছে। শুভেন্দু আলাদা কিছু হবে কেন? 3 পুরুষ মনে রাখবে, 3 দিনের মধ্যে জামিন হয়ে গেল। বিরোধী রাজনীতির নেতা শুভেন্দু অধিকারী কি ভাষণ দিলেন আর কি করছেন, প্রত্যেকটি ক্ষেত্রে উল্টো। উচ্ছেদ করা যাবে না, যদি কখন উচ্ছেদ করে সবাই মন্ডল সভাপতিকে দাঁড়ান, আর যদি বুলডোজার হয় আমাকে বলবেন, আমি দাঁড় করাবো, সামনে গিয়ে দাঁড়াবো। করলে ঠিক উল্টো। সাদা তৃণমূল, কালো তৃণমূল, নাকি ভালো তৃণমূল, কি সব কি বলে, তারাও যেমন ডিম খাচ্ছে, বিজেপিও ডিম খাবে। বিজেপিকে ঠেকাতে হয়, তাহলে বিজেপি আর তৃণমূল দুইয়ের বিরুদ্ধে একজন। মমতা যতক্ষণ থাকবেন ততক্ষণ ভবিষ্যৎটা অভিষেক যতক্ষণ থাকবে ভবিষ্যৎটা তোলাবাজদের। ইতিহাসে বইতে মদন, শোভন, মমতা তো বটেই। বামেদের সরিয়ে তৃণমূলকে নিয়ে যারা ভেবেছিলেন লাভ হবে, তারা ঠকে গেছেন। তৃণমূলকে সরিয়ে বিজেপিকে আনলে আরো লাভ হবে, ডবল ঠকে গেছেন। বামের কোনো বিকল্প নেই। আপনাদের প্রশ্নগুলো নিয়েই বেঙ্গল ভয়েসে আজকে আমরা যে মানুষটির কাছে এসেছি, তার মতো সুবক্তা সিপিএমে আমরা খুব কমই পেয়েছি। খুব স্পষ্ট বক্তা, খুব কম কথা বলেন কিন্তু স্পষ্ট কথা বলেন, সুজন চক্রবর্তী। সুজনদা, প্রথমেই স্বাগত বেঙ্গল। ভালো থাকবেন। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। নানান জটিলতার মধ্যে আমাদের দেশ এবং রাজ্য কষ্ট করেই, লড়াই করেই প্রত্যেককে তার অবস্থান রক্ষা করে এগোতে হবে, কোনো বিকল্প তার নেই। অনেকে ইতিমধ্যে লেখালেখি শুরু করেছে বা বলছে অনেকে যে বামেরা যদি শুভেন্দু অধিকারীর মতো বিরোধিতা করত, তাহলে তৃণমূলের কাছ থেকে যে মানুষের ফেড আপ হয়ে যাওয়া, বামকে আবার ফিরিয়ে আনার কথা মানুষ ভাবতো। কিন্তু শুভেন্দু অধিকারী উত্তর থেকে দক্ষিণ যেভাবে দাপিয়ে বেরিয়ে প্রত্যেকটা ইস্যুকে হাতিয়ার করেছে, বামেরা সেই ইউজটা করতে পারেনি। আমি একদমই একমত না। বিরোধী রাজনীতি মানে ভাঙচুর নয়, বিরোধী রাজনীতি মানে ধ্বংস নয়, রাজনীতি মানে সৃষ্টি, রাজনীতি মানে ধ্বংস নয়। ওরা ধ্বংসের রাজনীতি করেন বলে মমতা ব্যানার্জিও বিরোধী রাজনীতি করতে গিয়ে খালি ভাঙচুর করেছেন, ধ্বংস করেছেন, বাংলাকে ধ্বংস করার চেষ্টা করেছেন। শুভেন্দু বিরোধী রাজনীতির লোক হিসেবে সেই কাজ করার চেষ্টা করেছে। এখন মুখ্যমন্ত্রী হয়ে আবার ঠিক আগের মুখ্যমন্ত্রীর মতন স্টাইলেই চলছেন, যার উনি এত দেখবেন আপনি, মানে দয়া করে বলবেন না যে বামের ওই রাজনীতি করুক, না, করবে না বামের ওই রাজনীতি। রাজনীতি মানে মানুষ গড়ে তোলা, ভবিষ্যৎ গড়ে তোলা। বিরোধী রাজনীতির নেতা শুভেন্দু অধিকারী কি ভাষণ দিলেন আর কি করছেন, প্রত্যেকটি ক্ষেত্রে উল্টো। উচ্ছেদ করা যাবে না, যদি কখন উচ্ছেদ করে সবাই মন্ডল সভাপতিকে দাঁড়ান, আর যদি বুলডোজার হয় আমাকে বলবেন, আমি দাঁড় করাবো, সামনে গিয়ে দাঁড়াবো। করলে ঠিক উল্টো। তাহলে যেটা করা যায় না বা যেটা করা যাবে না বলে উনি নিজে মনে করেন, সেইটা বলে উনি বিরোধী হয়েছেন। অসততা। 450 টাকায় কি বলে গ্যাস দেবো নাকি কোথাকার মতন, কি পরের মাসের 1 তারিখ থেকে, কোথায়? দিল্লির সঙ্গে কলকাতার গ্যাসের দাম অন্তত ফারাক থাকবে না, কোথায়? তেলের দাম ফারাক থাকবে না, কোথায়? আমি এসেই এই সমস্ত চাকরি তার ব্যবস্থা করে দেবো, 31 আগস্ট হতে চললো, কোথায়? বরং প্রত্যেকটি ক্ষেত্রে আরো বিপদের মধ্যে পড়েছে। ফলে দোহাই, মমতা ব্যানার্জির মতন বিরোধী যদি কেউ হতে চান, তাহলে শুভেন্দুর মতন বিরোধী হতে পারবেন। ফলে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী বিরোধী থেকে উত্তরণ যদি হয়, তাহলে শুভেন্দুরও একই রকমের উত্তরণ হবে, কিন্তু এটা কোনোটাই মানুষের জন্য নয়। রাজনীতি সরকারি পক্ষে থাক, আর শাসক দলে থাক, আর বিরোধী দলে থাক, বিপরীতে থাক, ভাঙচুর, ধ্বংস, কলুষতা, নীতিহীনতা, মূল্যবোধহীনতা, এগুলো কখনো রাজনীতি নয়, এগুলো রাজনীতির অংশ নয়। আমরা বিরোধী রাজনীতি যখন করেছি, প্রতিটি মুহূর্তে আমরা যেমন সরকারের বিরোধিতা করেছি, কোয়েশ্চেনে জেরবার করেছি, তেমন মানুষকে সঙ্গে নিয়ে তার সমস্যার সমাধানের পথে থেকেছি। ভাঙচুর করতে যাইনি, যে ভাঙচুর করাটাই একমাত্র কাজ, অথবা গরম গরম কথা বলাটাই একমাত্র কাজ। তা যদি হতো, তাহলে উনি বিরোধী নেতা হিসেবে সাকসেসফুল, ওটাই বামপন্থীতে করা উচিত। তাহলে উনি বিরোধী নেতা হিসেবে যা বলেছিলেন সেসবগুলো কার্যকরী করুন। বোকা কথা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কিভাবে দেখেন দুজন? শুভেন্দু বাবু মুখ্যমন্ত্রী হয়েছেন, অ্যাসেস করার সময় এখনো হয়নি।
কিন্তু যারা মনে করছিলেন যে মমতা ব্যানার্জি মানে একটা দারুণ ব্যাপার, তারা বুঝে গেছেন যে মমতা ব্যানার্জি মানে বাংলার সর্বনাশ হয়েছে। এই সব বদল করে দিতে হবে। এতদিন যা রাজনীতি ছিল সব বদল, মমতা ব্যানার্জি থেকে রাজনীতি যেন শুরু, পশ্চিমবাংলায় যেন শুরু। নাম বদল, রং বদল, এইসব আর এই সবটাতে আমি করে দিয়েছি। ফলে এটা রাজনীতিটাকে একটা কলুষিতার জায়গাতে নিয়ে গেছে। প্রশাসন বলে কিছু ছিল না, দলতন্ত্র চূড়ান্ত, এবং যেন রানী মানে সমস্ত কিছু আমি ভোগ করব। আমি লিখবো, কেউ পড়ুক না পড়ুক, ওটা আবার আমার সরকার কিনবে, তার মাঝখান থেকে আমি টাকা পাবো রয়্যালটি, ওকে তোলাবাজি বলে। মুখ্যমন্ত্রী নিজে সেই তোলাবাজি করেছেন আগের, এবং মুখ্যমন্ত্রী সব জানেন। শুভেন্দু ও তো চুরি করেছে, পুরুলিয়ার চাকরিরা মেদিনীপুরে চুরি করেছে, কিন্তু শুভেন্দু ওর সঙ্গী। এইরকম কি রাজীব, ও তো বনের চাকরি সব চুরি করেছে, দেখে নেবো বলে না, কামড়ে দেবো ভাব। কদিন পরে রাজীব আবার তৃণমূলে চলে আসলো বিজেপি থেকে, অত সব সাতক্ষণ মাপ। ফলে রাজনীতিকে নীতিহীনতার জায়গাতে নিয়ে যাওয়া, মূল্যবোধহীনতার জায়গাতে নিয়ে যাওয়া, এবং প্রশাসন বলে কিছু থাকবে না, দেয়ার উইল বি নো রুল অফ ল, অনলি রুল অফ মি, আমার কথাই চলবে। ফলে আমি একেবারে থানার লক আপ থেকে পর্যন্ত আসামি কার্যত ছিনতাই করে নিয়ে চলে আসবো। আমি সর্বশক্তিমান। গোটা রাজ্যের সংসদীয় ব্যবস্থা, রাজনীতি, মূল্যবোধ, নীতি, প্রশাসন, তাকে ভেঙে চুরে একশেষ করেছেন মমতা ব্যানার্জি। এখনো পর্যন্ত অ্যাসেস করার সময় হয়নি, এবং দুর্নীতির সর্বনাশ করেছেন, বাংলার মান সম্মান নষ্ট করেছেন। কিন্তু শুভেন্দুকে এখনো পর্যন্ত অ্যাসেস করার সময় না হলেও, শুভেন্দু আলাদা কিছু হবে কেন? ওইখানেই তো জন্ম এবং বড় হওয়া। কংগ্রেস থেকে তৃণমূল হলো মানে বিজেপি এবং আরএসএস এর সান্নিধ্যে। তাহলে আরএসএস বিজেপির সান্নিধ্যে যতক্ষণ তৃণমূলকে রাখতে হয়েছে তৃণমূলকে রাখা হয়েছে, এখন তৃণমূল থেকে যারা বিজেপিতে এসেছে তাদের রাখা হয়েছে। শুভেন্দু তারই অংশ। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ও চাকরি চুরি করেছে, যখন শুভেন্দু তার নিজের মন্ত্রী সরকারের। ফলে তিনি প্রশাসক হিসেবে কীরকম হবেন খানিকটা আন্দাজ করা যায়, আর বাকিটা সময় বলবে। কিন্তু ইতিমধ্যেই লোকে বলছে যে একটা সরকার যে এত হুঙ্কার ছাড়ে, দাপট দেখায়, ভয় দেখায়, এবং তারপর যা বলে ঠিক উল্টোটা করে। 3 পুরুষ মনে রাখবে, 3 দিনের মধ্যে জামিন হয়ে গেল। ফলে ওরা কম কথা বললে ভালো, এত কথা বলাটা ওরা ঠিক হচ্ছে না, ধরা পড়ে যাচ্ছে বেশি তাড়াতাড়ি। হারের পরপরই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বিজেপি যেভাবে মানে ক্ষমতায় এসেছে কারচুপি করে, বিধ্বংসী, এটা রাজ্যের জন্য আমাদের সমস্ত বিরোধীদের এক হতে হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিরোধীদের মানে বিরোধী রাজ্যের, তখন তো বিজেপি ক্ষমতায় চলে এসেছে, এরপর বাকি যে রাজনৈতিক দলগুলি আছে তাদেরকে এক হয়ে বিরোধিতায় নামতে হবে, বিরোধী হতে হবে। তো বামের আগে কোনো অদূর ভবিষ্যতেও তৃণমূলের সঙ্গে হাত মেলাতে পারে? মানে অদূর ভবিষ্যতে কি হবে আর তার ভবিষ্যতে কি হবে, ওসব গল্প কথা বলার সময় এখন নয়। সেটা সবাই বোঝেন কি হয়। মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, উনি নির্বাচনে পরাজিত হওয়ার পর ওর দলটাই উঠে গেছে। ভালো কালো কিসব কি হচ্ছে, 80-তে 60 না 65 কি চলে গেছে, ওখানে সব গাদা গাদা এনসিপিআই হয়ে গেছে। সেটা উনি আরএসএস এর সঙ্গে ফয়সালা করাটা ভালো। আরএসএস তোমরা আমাকে দিয়ে এতদিন কাজ করালে এবং আমাকে দিয়ে দেখালে যে আমি বাম বিরোধী কীরকম, তো এখন আমাকে সরিয়ে আমার চেয়ে বাম বিরোধী হিসেবে তোমরা বিজেপি আনছো কেন, সেটা উনি ওদের সঙ্গে টেক আপ করুন। বা তারপর যখন বিজেপি আনলেন, আপনি আমার দলটাকে ভেঙে দিলেন কেন? আমি তো আপনাদের কথাতে কাজ করেছি, বিজেপির সুবিধার্থে তৃণমূল কাজ করেছে। পশ্চিমবাংলায় বিজেপির সরকারটা এসছে, ইট ইজ বেসিক্যালি ইনস্টলিং এ গভর্নমেন্ট অফ বিজেপি বাই তৃণমূল ইটসেলফ। তৃণমূল হ্যাজ ইনস্টলড দি বিজেপি ইন দি গভর্নেন্স ইন ওয়েস্ট বেঙ্গল। ফলে এইটা হওয়ার পর যখন উনি বিরোধী হিসেবে মূল্যহীন হয়ে গেলেন, তখন ওনার কথা কি মূল্য আছে? বিরোধী হিসেবে ওনার কথা তো মূল্যহীন হয়ে গেল।
উনি যখন সরকারে ছিলেন তখন কি বিরোধীদেরকে প্রশ্রয় দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, পরামর্শ করেছেন? বিরোধীদের যে ভূমিকা নেবার কথা সংবিধানে আইনত তার কোনো স্কোপ দিয়েছেন না। প্রশাসনিক সভা করেছেন, দলের দুষ্কৃতি এবং পুলিশের যৌথ মিটিং, কোনো বিরোধীদের কখনো ডাকেনি। তাহলে শুভেন্দু অধিকারী কি এখন ওটা ভালো করছেন, এই যে ডাকছেন সবাইকে? কাকে ডাকছেন? শুভেন্দু অধিকারী কাকে ডাকছেন? ফলে মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী, শুভেন্দু তখন তার মন্ত্রী। আমি ওরকম সময়তে কিছুদিন এমএলএ ছিলাম, কোনোদিন ডাকেনি তো, কখনো ডাকেনি। শুভেন্দু বাবুর দপ্তরে তখন ডাকেনি। না, এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জির দপ্তরে ডাকেনি। এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু কোথায় ডাকছেন, কাকে ডাকলেন, কি দেখছেন আপনি ডাকতে? মুখ্যমন্ত্রীর কাছে রোজ ওই ভালো তৃণমূল নাকি একটা হয়েছে গিয়ে বসে থাকছে, এটা করে দিন, ওটা করে দিন, সেটা করে দিন, ওর বাড়িটা দেখে দিন, ওর জমিটা দেখে দিন, ওর দুর্নীতিটা ঠেকিয়ে দিন। ওকে বলেছিলেন 90টা বড় বড় গন্ডগোল আছে, সেই 90টাকে মিটিয়ে দিন। ওকে বলেছিলেন এই দেখুন খাতা, এই তো মেয়রের নাম, এই তার সই, একেবারে বুঝিয়ে দেবো। মেয়র বলছে এটা আমারটা আবার বুঝিয়ে টুঝিয়ে দিন, ঠিকঠাক করে দিন, আর হয়ে গেল তো, ভোট তো যেতে হয়ে গেল। এখন আমি আছি অনুগত। ফলে মমতা ব্যানার্জি যে বলেছেন এই কথাটা কার্যত মূল্যহীন। আগে অনেকে বলতেন যে ইন্ডিজোট পশ্চিমবাংলায়, আমি তখনও একই কথা বলতাম, মূল্যহীন। পশ্চিমবাংলায় কোনো ইন্ডিজোট ছিল না। পশ্চিমবাংলায় বিরোধী গোটা দেশে যারা, উনি যদি গোটা দেশের এই সমস্ত ব্যবস্থাপনার বিরোধী হন দিল্লির সরকারের, তাদের সরাসরি উনি পশ্চিমবাংলায় চলেননি কোনোদিন। উনি, ওনার দল আছে একমাত্র পশ্চিমবাংলায়, সেখানে উনি বাকিদের সঙ্গে মিলবেন না। ওনার দল নেই তামিলনাড়ুতে, সেখানে উনি মিলবেন। ওনার দল নেই মহারাষ্ট্রে, সেখানে উনি মিলবেন। ওটা মেলার কি মানে আছে? বরঞ্চ ওটা মেলা হচ্ছে আসলে বিজেপিকে প্রকারান্তরে সুবিধা পাইয়ে দেওয়া। ফলে উনি এখন কি বলেছেন, আমাদের পলিসিটা স্পষ্ট, বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করো। পশ্চিমবাংলায় তৃণমূল যেভাবে বিজেপিকে এনে বসিয়ে দিয়েছে বা তার মতো ব্যবস্থাপনা করেছে, যদি বিজেপিকে ঠেকাতে হয় তাহলে বিজেপি আর তৃণমূল দুয়ের বিরুদ্ধে একজোট হতে হবে। তো আমরা বরাবর বলেছি, প্রথম থেকে বলে যাচ্ছি, এখনো বলছি। এখন এই যে তৃণমূল বলুন বা কয়েকদিন আগে মীনাক্ষীকেও দেখলাম যে ডিম ছোড়া হচ্ছে, কাদা ছোড়া হচ্ছে, যা পাচ্ছে ছুটছে, মানে এই রাজনীতিটা কখন কিভাবে শুরু হলো পশ্চিমবঙ্গে? ডিম ছোড়াটা কোনো রাজনীতি না। একজন অপরাধ করেছে, তার আইনের বিচার হবে। অপরাধ যে করেছে তার আইনের বিচার থেকে সরিয়ে দিয়ে আমি হাতে তার বিচার নিলাম, তার মানে আসলে আইনের বিচার থেকে তাকে রেহাই দিলাম। তারপর ধরো ডিম ছুড়ে দিলাম, কাগজে ছবি উঠলো, অপটিক্স হলো, বেসিক্স হচ্ছে না, অপটিক্স ছবি, ডিম ছুড়ে দিচ্ছে। এবং তারপর সেই ডিম ছুড়লে তৃণমূলের লোক, সাদা তৃণমূল, কালো তৃণমূল নাকি ভালো তৃণমূল, কি সব কি বলে, তারাও যেমন ডিম খাচ্ছে, বিজেপিও ডিম খাবে, খাচ্ছেও, দু একটা খেয়েছে ইতিমধ্যে, খাবে। কিন্তু এটা সঠিক বলে আমরা মনে করি না। আইনের শাসনটা জরুরি। অপরাধ করলে, পুলিশ অপদার্থতা করলে একবার কেন 5 বার, এবং তারপর এইটা দেখাটাই সরকারের কাজ। শাসকের বিরুদ্ধে চাপ সৃষ্টি করো, যে শাসক তুমি কেমন চালাচ্ছ প্রশাসন, যে যেটা করার কথা সেটা না করে উল্টো কাজ করছে। এইটা করার কথা নয়, আমি করে মেরে দিলাম সাক্ষীটাকে, এটা হেভি ব্যাপার হয়েছে, সাক্ষী মেরে দিয়েছে, আরে বাবা কি সাহস! ওটা গণতন্ত্র বিরোধী, ওটা মানুষের হিউম্যান রাইটস বিরোধী, এবং ওটার মধ্য দিয়ে আসলে সাক্ষী লোপাট করে দেওয়া হলো, আসলে অপরাধীদের পাশে দাঁড়ানো হলো। সিপিএম এর মিটিং মিছিলে বাধা দিচ্ছে, কারা বাধা দিচ্ছে, কেন বাধা দিচ্ছে? সিপিএমকে কি কেউ ভয় পাচ্ছে? মিটিং মিছিলে কে কতটা বাধা দিল অথবা দিল না, তার চেয়ে বড় কথা হচ্ছে শাসক কাকে ভয় পাবে বামপন্থী ছাড়া, আর কাকে ভয় পাবে? শাসকের বিরোধী থাকবে, এটাই স্বাভাবিক। সংসদীয় গণতন্ত্রে শাসক দল যেমন থাকবে, বিরোধী দল তেমন থাকবে, শাসক পক্ষ যেমন থাকবে, বিরোধী পক্ষ তেমন থাকবে। কিন্তু মুশকিলটা হয়েছে, যারা 80টা আসন পেয়েছেন বিরোধী হিসেবে, অথবা যারা 40% ভোট পেয়েছেন, দেখা যাচ্ছে তারা তো বিরোধী না, তারা তো কম্পিটিশনে প্রতিদ্বন্দ্বিতায় লড়ে যাচ্ছেন শাসকের কত কাছে থাকতে পারবেন তার জন্য। ফলে শাসকের অনুগত হয়ে বিরোধীরা, অথবা শাসকের পরিকল্পনায় বিরোধী, এই বিরোধিতার কোনো মানে হয় না। এই বিরোধীরা মানুষের কথা বলতে পারবে না, আখের গোছাবার জন্য
শাসককে খুশি করে বিরোধী অবস্থানে থাকাটা কোনো বিরোধিতা নয়, এবং সেটা মানুষের কথা তুলে ধরা যায় না। আমাদের রাজ্যে তাই চলছে। ফলে কার্যত তৃণমূল হেরে গেছে, তৃণমূল আউট এক কথায়। যারা মনে করেছিলেন যে বিজেপিকে হারানোর জন্য তৃণমূলকে সমর্থন করতে হবে, তারা এখন চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে তৃণমূলকে ভোট দেওয়ার পর সেই তৃণমূল বিজেপিকে হারানোর জন্য ভোট দেওয়ার পর সেই তৃণমূল বিজেপির অংশভুক্ত হবার লড়াইতে রয়েছে। কে কত কাছে যেতে পারে, এ রাজ্যেই হোক আর দেশেই হোক। ফলে তৃণমূল কার্যত বিরোধী অবস্থান না, সেখানে নেই। স্বাভাবিক কারণেই যে শাসক বিরোধীহীন অবস্থান চায়, তৃণমূল বিরোধীহীন অবস্থান চাইতো, বিজেপি তার চাইতেও বেশি বিরোধীহীন অবস্থা চায়। বিরোধী থাকবে না, বিরোধী শূন্য, বিরোধী মুক্ত ভারত চায়। ফলে সেই বিবেচনাতে রাজনীতি এবং সংসদীয় গণতন্ত্রের 12টা বাজানোর ব্যবস্থা হচ্ছে। পরিকল্পনা করেই শাসক সে কাজ করছে, পরিকল্পনা করেই শাসক ভয় দেখাচ্ছে যারা প্রকৃত অর্থে মানুষের কথা বলবে বিরোধী, তাদের ভয় দেখাচ্ছে কারণ তাদেরকে ভয় পাচ্ছে। বামেদের ভয় দেখাচ্ছে কারণ বামেদের ভয় পাচ্ছে। আর মাঝে মাঝে নানান রকম ছলচাতুরি করে তৃণমূলের কোন অংশ কাকে কখন কতটা কিভাবে রাখবে, যাতে আসলে বিরোধী স্পেসটাও আরএসএসেরই দখলে থাকে। আরএসএসের বিজেপি সরকারে আরএসএসের তৃণমূল অথবা তৃণমূলের বিটিএম অথবা এনসিপিআই অথবা ভালো মানুষ তৃণমূল, এসব যা যা বলে আর কি, ভালো তৃণমূল, কালো তৃণমূল, সবই যেন একটা আরএসএসের মতন করে চলে, যাতে আরএসএসের কথায় শাসক, আরএসএসের কথায় বিরোধী। ফলে প্রকৃত বিরোধীদের ভয় পায় বলেই আক্রমণের মনোভাব নিচ্ছে। সামনেই পুরো ভোট, দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তবে সামনেই পুরো ভোট। পুরো ভোটে কি যুব শক্তিকে কাজে লাগিয়ে সিপিএম বা বামেরা কিছু ভাবছে? কারণ এই ভোটটাও কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর। কারণ ইতিমধ্যেই বিজেপির এগেনস্টে কিছু কিছু অভিযোগ বা কিছু ঘটনাগুলি ঘটছে, তৃণমূল তো অনেকটাই পিছিয়ে রয়েছে, বামেদের কাছে তো সুবর্ণ সুযোগ পুরো ভোট। রাজনীতির গোটা পরিসরটাকেই ধ্বংস করা হচ্ছে। আপনি দেখেছেন বোধহয় এই সাম্প্রতিক কোনো একজন এমপি, যিনি শাসক দলের এমপি ছিলেন, এখন তিনি বিরোধী দলের এমপি হয়েছেন, মানে তৃণমূল। তিনি বলেছেন যদি তৃণমূল জিততো আমি তৃণমূলে থাকতাম, যেহেতু তৃণমূল জেতেনি, বিজেপি জিতেছে, তাই আমি তৃণমূলে নেই, বিজেপিতে আসবার সুবিধা অসুবিধে মাঝ রাস্তায় এনসিপিআই। তো রাজনীতি তার নিজের জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। রাজনীতি মানে নীতি শ্রেষ্ঠত্ব, সেই জায়গা থেকে কোনো নীতিটির ব্যাপার নেই, ধান্দায় রাজনীতি। এটা আমরা আগেও দেখেছি। তৃণমূলের নেতা ধান্দা পোষায়নি বলে বিজেপির দিকে ধান্দা ঠিকমতো পোষায়নি বলে আবার তৃণমূল এসে ধান্দা ঠিকমতো পোষায়নি বলে এখন বিজেপির নেতা মন্ত্রী। ফলে রাজনীতিকেই গুরুতর জায়গাতে নিয়ে গেছে। বা ধরুন আজকেই আরেকটা দেখলেন, হয়তো একজন তৃণমূলের নেতা, যিনি বড় নেতা, যিনি ওদের জেলার সভাপতি ইত্যাদি ইত্যাদি ছিলেন, এমএলএ ছিলেন, মন্ত্রী ছিলেন, ডেপুটি স্পিকার ছিলেন, তিনি নাকি একটা মতন লিখে গেছেন, তো বিস্ফোরক। বাড়ির ছেলেদের বলেছি কেউ রাজনীতিতে এসো না। কেন? রাজনীতি মানে নোংরামি, একদম স্ট্রেইট। এবং শুধু নোংরামি মানে, ওনার কথা অনুযায়ী, ঠিক ভুল সেটা আমি বলছি না, ওনার কথা অনুযায়ী আমি দুর্নীতি কখনো করিনি, কিন্তু দুর্নীতি যেভাবে আমার দল চলেছে তাতে দুর্নীতি আমার শরীরের মধ্যে প্রবেশ করে গেছে, গন্ধ আছে, আমি অস্বীকার করতে পারছি না। এই জায়গাতে রাজনীতিকে নিয়ে গেছে। কারা নিয়ে গেছে? নেতারা। কার কথা উনি বলছেন? অনুব্রত মণ্ডল শুধু? সে আবার নেতা কোথায়? সে তো লুটেরা, কেবলমাত্র লুটেরা। এবং সেই কারণেই লুটেরা বলে তৃণমূল নেত্রীর পছন্দের। তাহলে পিসিকে বললেন নাকি ভাইপোকে বললেন, কাকে বলছেন? গোটা দলটা এবং ব্যবস্থাটাকেই এমন দুর্নীতির জায়গাতে ঠেলে দিয়েছে, যে কারণে উনি এখন লজ্জা বোধ করছেন। উনি দুর্নীতিগ্রস্ত না হওয়া সত্ত্বেও ওনার কথা অনুযায়ী ওনাকে আর জীবন রাখার কোনো ভরসা পাচ্ছেন না, কেননা ওনাকে চোর চোর শুনতে হচ্ছে।
ওই চোর শোনার ব্যবস্থাপনাটাই রাজনীতিতে চালু করে দেওয়া হয়েছে। বাড়ির ছেলেরা তোরা কেউ রাজনীতি করিস না, তার মানেটা কি? রাজনীতি সম্পর্কে মানুষ যা দেখে এসেছে, স্বার্থত্যাগী বলা হতো, ঘরের খেয়ে, আমাদেরও কত লোক বলেছে ঘরের খেয়ে বনে মস্ত আড়াচ্ছ তোমরা বড্ড বোকা, নিজেদের কথা ভাবলে না। ফলে মানুষের কথা ভাবাটা হচ্ছে রাজনীতি, সমাজের কথাটা ভাবা রাজনীতি। সেই রাজনীতিকে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে ধর্ম বর্ণ বিভাজন আর সঙ্গে আখের গোছানো যে যার মতন, তাতে ধান্দা পোষালে তৃণমূল, ধান্দা না পোষালে বিজেপি, ধান্দা পোষালে বিজেপি, ধান্দা না পোষালে তৃণমূল, এবং তারও মধ্যে নানান রকম ছলচাতুরি। ফলে কার্যত তো স্পষ্ট যে রাজনীতিকে একটা কলুষতার জায়গাতে নিয়ে চলে গেছে তৃণমূল, এবং তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা বাহিনী, তৃণমূল বিজেপি দুজনেই। পরের ইলেকশনগুলোতে আপনাদের স্ট্র্যাটেজি কি বা কিভাবে ঝাঁপাবেন? আপনি যেটা বলছিলেন যে মিউনিসিপ্যালিটি ইলেকশন, পৌর ইলেকশন, তাতে কম বয়সীদেরকে আমরা কি আলাদা করে, কম বয়স বেশি বয়সটা বড় কথা নয়, এটা রাজনীতির সাধারণ পাঠ যে পুরনো মানুষের অভিজ্ঞতার সঙ্গে নতুন ছেলেদের চাঞ্চল্য, প্রাণ প্রাচুর্য তাকে সঙ্গে নিয়েই চলতে হয়। আমরা বরাবর তাই করেছি। আমি পরের পর যদি নাম বলি, তাই করেছি আমরা বরাবর। কম বয়স তাকে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং গুরুত্ব দেওয়াটাই স্বাভাবিক, এটাই সমীচীন ছিল। আমরা সেই মনোভাবেই চলি, এখনো আমরা সেই মনোভাবে চলি। এখন যেহেতু মিডিয়াতে একটা রকম মাঝে মধ্যে লেখা হয়, তাহলে এখন ধারণা হচ্ছে এখনই বুঝি শুধু কম বয়স। আগেও কম বয়স, এখনো কম বয়স। বরং পরের জেনারেশনকে তৈরি করাটা, রাজনীতি সচেতন করাটা, নীতির ওপর দাঁড়াতে শেখানোটা, সেই মনোভাবেই আমরা চলি এবং চলেছি। এই নির্বাচনে আমরা সেই মনোভাবে চলবো। নির্বাচনে আমাদের সেটাই স্ট্র্যাটেজি থাকবে, যাতে মানুষ তার কথার প্রতিফলন রাজনীতিতে পায়। ওয়ার্ড বাড়ছে, সঙ্গে একটা বিষয়ে আলোচিত হচ্ছে যে এবার বিধানসভার আসন সংখ্যাও বাড়বে, লোকসভাও বাড়বে। তো এতে সাধারণ মানুষের বা রাজ্যের পরিকাঠামোর বা রাজ্যের যে সমস্ত সামাজিক কর্মসূচি, তার কি কিছু উন্নয়ন হবে? মানে আমাদের লাভ কি? সাধারণ মানুষ জানছে এই ওয়ার্ডগুলো বেড়ে বা বিধানসভাগুলো বেড়ে আমাদের কি লাভ? হ্যাঁ, আমরা লোকসভার আসন বাড়াবার কথা বলিনি। যারা বলেছিলেন তারা এখনো করতে পারেননি, এবং ওটা করবেন বলে বিভিন্ন দল ভাঙানোর খেলা খেলেছেন, বেআইনি, বেঠিক, অসংসদীয়, সংবিধানের মূল স্পিরিটের বিরুদ্ধে, কিন্তু করেও এখনো করতে পারেননি, ফেল। তার অংশ হিসেবে তাহলে একেবারে দিল্লির আরো বেশি ঘনিষ্ঠ থাকবো, অর্থাৎ বাংলা তো আমি আসন টাসন বাড়িয়ে দেবো। এখনো পর্যন্ত এখনো নাড়াচাড়া কিছু হয়নি। এগুলো সবসময়তে বিভিন্ন দলের সঙ্গে আলাপ আলোচনা করে করাটা পদ্ধতি। যাই হোক, সেটা ওরা কী করবে অন্য কথা, বা করবে কিনা, না করলে মানুষ তো বলবেই। এখন কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা বাড়াবার কথা বলছে, এবং হাওড়া কর্পোরেশনকে বালিশ হয়ে মিলিয়ে দেওয়া হয়েছিল কার জন্য? তারপর ছাড়িয়ে দেওয়া হলো কার জন্য? তারপরে এখন আবার ভাগ করে ওয়ার্ড বাড়ানো হচ্ছে কার জন্য? এগুলো কোনোটা নানান অঙ্কে করছে। এইটা করছে আসলে ভোট জেতার নানান কায়দায়, কার ভোট কোথায় যাবে, কোথায় কাদের বাদ দেবো, কাদের যুক্ত করবো, ইত্যাদি ইত্যাদি। এখানে যেমন এসআইআর করে ভোট জেতার ব্যবস্থাপনা করেছে কি বলবো, নির্বাচন কমিশন মারফত, এখানে তেমন নির্বাচন কমিশন মারফত ওয়ার্ড ডিলিমিটেশন করে জেতাটাকে গ্যারান্টি করতে চাইবে। যেমন এসআইআরে করেছে বেঠিক, তেমন এখানেও হয়তো বেঠিক কাজটাই করবে, হয়তো, কারণ কোনো আলাপ আলোচনা হয়নি। আরজি করে ইস্যুর খাতা বা ফাইল আবার খুলছে। কি মনে হয় একজন রাজ্যের রাজনীতিক হিসেবে, একজন রাজ্যের নাগরিক হিসেবে কি মনে হচ্ছে যে এবার আরজি করের ফাইল খোলা হবে বিরোধী নেতা বলেছিলেন, কিন্তু বিরোধী নেতা কোথায় ছিলেন যখন অ্যাম্বুলেন্স আটকে ইস্যুটাকে ইস্যু করা হলো? তখন বিরোধী নেতাদের কাউকে দেখা যায়নি, তখন কিন্তু বাম ছাত্র যুবরা, মনে পড়ছে হয়তো, বাম ছাত্র যুবরা। ঘটনাক্রমে আমি ওই বাড়িতে পরের দিন গেছিলাম, পানিহাটিতে। সেটা হয়তো আপনারা সবাই জানবেন না এই কারণেই যে আমরা গেলাম মানে একটা অত মিডিয়া নিয়ে লাফাতে লাফাতে যাচ্ছে তা তো নয়। ওটা একটা মিডিয়ার নিজস্ব অঙ্ক টঙ্ক থাকে,
সেই অঙ্ক সবটা হয়তো আমাদের শ্যুট করে না, বা ওদের হয়তো আমরা শ্যুট করি না, ভিন্ন কথা। যে কারণে মিডিয়া এক এক দিন এক এক রকমভাবে বলে, এবং মিডিয়ার যে ক্রেডিবিলিটি সেটা নিয়ে কোয়েশ্চেন উঠে যাচ্ছে। না, মিডিয়ার বিবেচনা করা উচিত, নিশ্চয়ই তারা বিবেচনা করবেন। মিডিয়াকে মিডিয়ার মতন কাজ করতেও দেওয়া উচিত, আবার মিডিয়ার নিজের বিবেচনা করা উচিত কোনটা ঠিক কোনটা ভুল, কেন হচ্ছে কি ইত্যাদি। এখন এনিহাউ ফাইল খুলবে বলে মাস তিনেক তো ওর যিনি পানিহাটির এমএলএ হয়েছেন, মেয়েটির মা, তিনি নানান কথাবার্তা বলছিলেন, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। তারপরে এখন ওই কেসে না, কিন্তু ইয়ে নির্মল ঘোষদের ধরা হয়েছে মূলত ওই কেস না, ওটা তো আছে, মূলত দেহ ছিনতাই ওরা। ওই কোথায় একটা কার কাছ থেকে তোলা তুলেছিল, ওইটা সামনে এসে গেছে, ওই যে লটারি ফটারি কিছু একটা হবে, সবেতেই ছিনতাই করে। ওই যে কারণে 7 দিন না কদিন পুলিশ হেফাজত, ওইটাতে এখনো পুলিশ হেফাজত হয়নি, বরং ওটাতে সরকারি উকিল নাকি চুপ করেছিল, সংবাদ মাধ্যমে যা দেখেছি। এনিহাউ, কিন্তু এইটা বিচার চাই, এবং এই দাবিটা প্রথম বামপন্থীরাই করেছে, ওদের বডি আটকেছে। এখানেও অনেকে বলেন যে এত বড় ইস্যুটা বামেরা ছেড়ে দিল, যেটা বিজেপি ইস্যুটাকে করে। না, বিজেপি কোনো ইস্যুই করেনি। কোথায় বিজেপি? কোথায় আপনি বিজেপিকে দেখেছেন? বামেরা, কিন্তু বামেরা যেটা করেছে, যখন একটা আন্দোলন, গণ আন্দোলনে সবাই ঝাঁপিয়ে পড়ে দলমত নির্বিশেষে প্রায়, তখন বামপন্থীরা আমরা করেছি বলে বলে না, প্রথম বডি আটকেছে বামপন্থীরাই। এই থেকে শুরু করে তারপরে দিন রাত একের পর এক রাস্তায় মুভমেন্ট বামপন্থীরা এবং সাধারণ মানুষ, যেহেতু এবং সাধারণ মানুষ, অতএব বামপন্থীরা বামপন্থী বলে চাচাতে থাকবে না, ওটা উচিত না। ওটা তাহলে সাধারণ মানুষের ইনভলভমেন্টটাকে গুরুত্ব কমিয়ে দেওয়া হয়, সেটা উচিত না। ওটার থেকে রাজনীতির ফয়দা তুলতে চাইলে বামপন্থীরা সেইভাবে লাফাতো, ওটা থেকে রাজনীতির ফয়দা তুলতে চাইছে বলে বিজেপি সেইভাবে লাফিয়েছে, এবং সেই কারণে ক্যান্ডিডেট করে একটা, আমি ওই কারণে বলছিলাম একটা অপটিক্স দিল যে আমরা আছি তোমাদের সঙ্গে। বিচার চাই। সেই বিচারটা কি? সেই বিচারের 1 নম্বর প্রসঙ্গ হচ্ছে ওই প্রিন্সিপাল সহ বাকি যারা, তাদের চাকরি খারিজ হয়নি কেন? 1, 2, অপরাধ ওই একজন না, আরও যারা, তারা ঠিক মতো এখনো পর্যন্ত বিচার আওতায় আসেনি কেন? 3, সিআই মানে পুলিশ তো ফেল করলো, সিবিআই কেন কিছু করলো না? কে তাদের বাধা দিয়েছিল? কে মমতাকে সাহায্য করার জন্য সিবিআইকে চেপে দিয়েছিল? এই কোয়েশ্চেন পরিবারের লোকেরাই তুলেছিল। 4, এরকম পরপর এই করতে করতে, তাহলে তারপর সেই প্রিন্সিপালের ট্রান্সফারটা কে করে দিল? সঙ্গে সঙ্গে প্রমোশন করে দিল পারলে প্রায়। কে সেই স্বাস্থ্যমন্ত্রী? কে সেই স্বাস্থ্য সচিব? কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে? না, হয়নি। সেটা হবার মতো কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত নেই। স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব সহ যারা যারা এটাকে প্রশ্রয় দিয়েছেন, কি উত্তরবঙ্গ লবি টবি কি সব কি বলতো, তার সঙ্গে সঙ্গে যারা যারা ওদিন হাসপাতালে ওই যে ক্রাইম সিনে যাদের দেখা গেল, পুলিশ যাদেরকে প্রশ্রয় দিচ্ছিল, কে তাদের ডেকে আনলো? কারা তারা আসলো? পিছনে কারা ছিল? কার ইনস্ট্রাকশনে ওই নির্মল ঘোষরা বডি পুড়িয়ে দিল? বিচার তো তাই। মেয়েটিকে তো আপনি ফেরত দিতে পারছেন না, কিন্তু সেই ব্যবস্থা করুন যাতে এ ধরনের ঘটনা আর কেউ না ঘটায়। তাহলে কে ঘটনা ঘটিয়েছে এবং কে ঘটনার পিছনে আছে, কে ঘটনাকে প্রশ্রয় দিয়েছে, কে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, তাতে এমনকি সিবিআইকে কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, তাই তো বিচার হতে হবে। আমার শেষ দুটো প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি জীবনের ভবিষ্যৎ কি দেখছেন? এই কোনো আর খেয়ে দেয়ে কাজ নেই। অভিষেক কে? কে কবে রাজনীতি করেছে? কবে কোন দিন কোন আন্দোলনে থেকেছে? মুখ্যমন্ত্রী বদান্যতায় ভাইপো বলে বোধহয় সোমেন মিত্র এমপি ছিল, তাকে সরিয়ে দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। এবার তারপরে 8 লাখই ভোট হয়েছে, 8 লাখই, সব ভোট তার, কোনো বিরোধী কারবার নেই। দেখতে পাচ্ছেন ওই ফলতাতে 91% ভোট পেয়েছিল, আর ওই ফলতাতে এবারে কার্যত হিসেবে বাইরে চলে গেল, ভোটই পাচ্ছে না। ফলে অভিষেক কি করবে না করবে, ভালো করবে মন্দ করবে, ভবিষ্যৎ কি আছে? অভিষেক যতক্ষণ থাকবে ততক্ষণ ভবিষ্যৎ তোলাবাজিদের, মমতা যতক্ষণ থাকবেন ততক্ষণ
ভবিষ্যৎটা অভিষেকদের, অভিষেক যতক্ষণ থাকবে ভবিষ্যৎটা তোলাবাজদের, তার বাইরে উনি পারবেন না তো কিছু করতে। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন? দীর্ঘদিনের রাজনীতিক আপনি। পশ্চিমবাংলার ভবিষ্যৎটা তাকে অনেকে মিলিয়ে 12টা বাজাবার চেষ্টা করেছেন। যখন স্বাধীনতার আগে একটা বাংলা, ব্রিটিশ বরাবর বাংলা বিরোধী অবস্থান নিয়েছে। যখন স্বাধীনতার সময় বাংলাটাকে ভাগ করা হলো, তখন ব্রিটিশের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব, সে কংগ্রেসেরই হোক আর যারই হোক, মুসলিম লীগের হোক এবং হিন্দু মহাসভা, এরা মিলিয়ে সে ভাগাভাগির চেষ্টা করেছেন। একটা বাংলা থাকলে ওদের পোষাচ্ছে না। বাংলাকে ভাগ করে দেওয়ার পরেও স্বাধীন ভারতে পশ্চিমবাংলা সবচেয়ে এগিয়ে থাকা রাজ্য ছিল। তাকে ক্রমশ বিপন্ন করেছে তৎকালীন দিল্লির সরকার। এ নিয়ে কোনো সন্দেহ আমাদের নেই, কখনো নেই। এ আর তথ্য, সংখ্যা তত্ত্ব দিয়ে বলে দেবো। জ্যোতি বোস আসার পর ভাঙা বুকের পাঁজর দিয়ে নয়া বাংলা গড়ব, এইখান থেকে পশ্চিমবাংলাটাকে আস্তে 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 উঠেছে। কৃষিতে, শিক্ষায়, শিল্পে, বিদ্যুৎ ব্যবস্থায়, পরিকাঠামোতে, নানান ক্ষেত্রে, সংস্কৃতিতে, মূল্যবোধে, এবং গোটা ভারতবর্ষ সেইভাবেই পশ্চিমবাংলাকে স্যালিউট করতো। আরে বাবা, পশ্চিমবাংলা, ওখানে রাজনীতি মানে তার স্বচ্ছতা, ওখানে রাজনীতি মানে গণতন্ত্র, ওখানে বিকেন্দ্রীকরণ মানে সবাইকে জড়িয়ে নিয়ে চলা, সরকার সরকার ভাবনা, সরকার বিরোধীদেরকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে চায়। 12টা বাজিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি। শুধু শিল্প ধ্বংস করেনি, কৃষি ধ্বংস করেছে, যুবকের ভবিষ্যৎ ধ্বংস করেছে, রাজ্যের শিক্ষার 12টা বাজিয়ে দিয়েছে নানাবিধভাবে, মূল্যবোধ ধ্বংস করে দিয়েছে, দুর্নীতির রাজত্ব করেছে। সেই জুতোতে পা গলিয়েই তো বিজেপির সরকার। কিন্তু এখান থেকে বেরোতে হবে। তাহলে তো এটা বামেদের জন্য সুবর্ণ সুযোগ। এটা এটা কখনোই ক্যানট কন্টিনিউ ফর লং না। নানানভাবে চেষ্টা করবে, যেমন তৃণমূল চেষ্টা করেছে, নানানভাবে বিজেপিও চেষ্টা করবে, ফলস ন্যারেটিভ দিয়ে, ভুল কথা বলে। তখন ইতিহাসের বইতে ভুলভাবে মদন, পার্থ এসব পড়তে হচ্ছিল। ইতিহাসের বইতে মদন, শোভন, মমতা তো বটেই। এই যেমন ইতিহাসকে বিকৃত করার চেষ্টা ওরা করেছে, তেমন যুগ যুগ ধরে গবেষকরা যে ইতিহাস জেনে এসেছে, গবেষণা করে বার করেছে, সেই ইতিহাসকে এখন কলুষিত করতে চায়, অথবা বিপন্ন করতে চায়, অথবা নষ্ট করতে চায়, অথবা মিথ্যে একটা ন্যারেটিভে নিয়ে আসতে চায় এখনকার সরকারও বটে। ফলে বাংলাকে বাঁচাতে হবে। বাঙালি তার মানসিকতা, তার জাতিসত্তা, তার ভাষা, তার সংস্কৃতি এবং বাংলার অর্থনীতি, এবং সেটার কোনো অল্টারনেটিভ নেই। সেই ভবিষ্যৎটাই বাংলাকে ভাগ করে দিয়ে আমরা ঠেকাতে পারছিল না, শুরু করতে পারলেও পরে পারেনি, এরা আবার ভেঙে দিয়েছে। কিন্তু সেই বাংলা আবার পুনরায় ফিরবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সেটার জন্য বামেরা কি ভাবছে, কি করছে? কর্তব্য তো সেই ব্যাপারে মূল। বামেরা ছাড়া কর্তব্য মূল কেন? বামেরা ছাড়া কে করবে? কে করবে বামেরা ছাড়া? এই যে সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে চলতে হয় এবং তলাকার গরিব মানুষের দিকে তাকাতে হয়, কৃষকের কথা ভাবতে হয়, বর্গাদারের কথা ভাবতে হয়, ক্ষেতমজুরের কথা ভাবতে হয়, শ্রমজীবী মানুষের কথা ভাবতে হয়। কে ভাববে? পশ্চিমবাংলায় বামফ্রন্ট যখন আসেনি, তখন গ্রামে গ্রামে পাকা বাড়ির স্কুল ছিল না। বামফ্রন্ট পশ্চিমবাংলায় যখন বামফ্রন্ট আসেনি, তখন গ্রামে গ্রামে কাঁচা রাস্তা, গদ কাদা। এখন গ্রাম পর্যন্ত পাকা রাস্তার বিস্তার বামফ্রন্টের আমলে। এখন সে রাস্তা একটু ভালো করছে, মন্দ করছে, ভাঙছে মুঙছে, আলাদা কথা। আপনি যা কলকাতার আশপাশে পরিকাঠামো দেখতে পাচ্ছেন বাংলা জুড়ে, NH2, NH6 সব বামফ্রন্টের আমলে। NH35ও হতো, 34ও হতো। এসব ওরা ধ্বংস করে দিয়েছে বলে যশোর রোড পর্যন্ত করতে দেয়নি, NH34 করতে দেয়নি। ফলে সেইগুলো সহ ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে, সেকেন্ড হুগলি ব্রিজ, নিবেদিতা সেতু, আপনি যা দেখতে পাচ্ছেন গঙ্গার ওপরে, এসব একটা নতুন আস্ত শহর
তবু মানুষ এই বামেদের থেকে মুখ ফেরালো কেন? ওটা কি বলে, লেদার কমপ্লেক্স। সেক্টর 5 পর্যন্ত বামফ্রন্ট করেছে, গত 15 জনের সেক্টর 6 হয়নি। তারপরে কেন মানুষ মুখ ঘুরিয়েছে, মানুষ নিশ্চয়ই বুঝতে পারছে তৃণমূলকে যারা নিয়ে এসেছিল তারা পরে বলেছে সর্বনাশ করেছে, বিজেপিকে যারা নিয়ে এসছে তারাও এখন বলতে শুরু করবে বা করেছে বা বাড়বে যে আরেক সর্বনাশ করেছে। বামেদের সরিয়ে তৃণমূলকে নিয়ে যারা ভেবেছিলেন লাভ হবে তারা ঠকে গেছেন, তৃণমূলকে সরিয়ে বিজেপিকে আনলে আরও লাভ হবে, ডবল ঠকে গেছেন। বামের কোনো বিকল্প নেই, সেই মানুষই বলছেন এবং বুঝবেন। তার মানে কি বামেরা আসছে? এই আমি আপনাদের মতো হিসেব ধরছি না, তাহলে পাঁজিপতি দেখো ভাই কবে আসবে, আসবে তো বটেই। মানুষের লড়াই, মানুষের জন্য, মানুষের ভবিষ্যৎ রচনার। কিন্তু পথে নামছেন কই? এই সময়টা তো সুবর্ণ সুযোগ। অনেকে বলছে বামেদেরকে তো এই সময়টায় রাস্তায় চায়। দেখবেন আমি জানি না, এই যে ধরা যাক 10 তারিখ একদিনে সমস্ত জায়গাতে, পশ্চিমবাংলার সব জেলাতে হাজার হাজার মানুষ রাস্তায় নামলো দিল্লির সরকারের নীতির বিরুদ্ধে, মানুষের বাঁচার দাবিতে। মানুষ এলাকার জানে, কিন্তু সংবাদ মাধ্যম মারফত যারা দেখবে তারা কি টের পাচ্ছে? না, তারা টের পাচ্ছে না। সংবাদ মাধ্যম আমার কন্ট্রোলে আসবে না, আদানি আম্বানিদের কন্ট্রোলে। বিজেপি তৃণমূল টাকা দেবে তার জন্য। আপনি কোনদিন দেখেছেন দলবদল হয় ফুটবল দলের? একটা সংবাদ মাধ্যম 4 মে পর্যন্ত তার সিইও নাকি ইত্যাদি সহ যে দিকে ছিল, যেভাবে ছিল, যা সরকারটা বদলে গেল, পুরো সিইও সহ বদলে গেল, নতুন হয়ে গেল। মানেটা কি? এসব রাজনীতিতে কলুষতা করার চেষ্টা হচ্ছে। লড়াইটা সহজ না, কঠিন, কিন্তু লড়াই আমরাই লড়বো, মানুষই লড়বো। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে? সুজন চক্রবর্তীর এই যে বলিষ্ঠ মন্তব্য, দৃঢ় মন্তব্য, বরাবরের মতো আজও, তো এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আর বামেদেরকে কি সত্যিই ফেরত চাইছেন আপনারা? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন বেঙ্গল ভয়েস।